নমস্কার, আমি শাওনাদিত্য, কোচবিহারের একজন পদার্থবিজ্ঞানের শিক্ষক। 2011 সাল থেকে টানা শিক্ষকতার সাথে যুক্ত। যারা আমার ফেসবুকে আমার সাথে যুক্ত আছেন তারা আমার বর্তমান কর্মকাণ্ড নিয়ে যথেষ্ট পরিমাণ ওয়াকিবহাল। আমি যে গণস্বাক্ষর কর্মসূচি নিয়েছিলাম সেই কর্মসূচি আপাতত সম্পন্ন করে সেগুলোকে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট সেক্রেটারিয়েট সেটা রিসিভ করেছেন এবং হয়তো রাষ্ট্রপতি মহোদয়ের কাছে সেই বার্তা পৌঁছেছে অথবা পৌঁছবে। ইতিমধ্যে প্রায় 5 থেকে 6 দিন অতিক্রান্ত হয়ে গেছে সেই ঘটনা। তো আমি কি করছি বর্তমানে সেটা অনেকে জানলেও কি নিয়ে করছি, কেন করছি, এর প্রয়োজনীয়তাটা কোথায়, সেই বিষয়গুলো নিয়ে হয়তো অনেকেই জানেন না। তো অর্থাৎ পটভূমি ব্যাকগ্রাউন্ডটা জানা প্রয়োজন। ব্যাকগ্রাউন্ডটা জানতে গেলে কি ঘটনা, ফ্ল্যাশব্যাক, সেই ফ্ল্যাশব্যাকে যাওয়া দরকার। 2016 সাল, অনেক ছাত্রছাত্রী একটা নিয়োগ পরীক্ষার জন্য অপেক্ষা করে বসে আছে। রিক্রুটমেন্ট নোটিশ এলো। 9, 10 এবং 11, 12 দুটো আলাদা স্তরের শিক্ষক এবং গ্রুপ সি এবং গ্রুপ টি পদে শিক্ষাকর্মী নিয়োগের জন্য নোটিশ হলো। ফর্ম ফিল আপ হলো, সব কিছু কমপ্লিট হলো। পরবর্তীতে পরীক্ষা হলো, ভেরিফিকেশন হলো, কাউন্সেলিং হলো, ভাইভা হলো, কাউন্সেলিং হলো, অ্যাপয়েন্টমেন্ট এলো। লোকজন 2018 সালের শেষের দিক থেকে ক্রমে ক্রমে যোগদান পর্ব শুরু হয়ে গেল। তার মধ্যে বিভিন্ন রকমের কেস টেস্ট চলছিল। কেউ দাবি করছিল এখনো প্যানেলটা প্রকাশ হয়নি, কারো দাবি ছিল 9, 10 এবং 11, 12 দুটোতেই পেয়েছে। সেই ক্ষেত্রে 11, 12-এরটাও একই সঙ্গে, 9, 10 এবং 11, 12-এর দুটোর ফলাফল দুটো প্যানেল আগে দেখে নিতে হবে। বিভিন্ন রকমের কেস কিন্তু চলছিল, কিন্তু কোনো দুর্নীতির কেস ছিল না। 2021 সাল নাগাদ দুর্নীতির কেস হয়, যে এই সেটা কিন্তু দুর্নীতি হয়েছে পরীক্ষায়। বেশ ভালো কথা। সেই দুর্নীতির শেকড় খোঁজার জন্য রিটায়ার্ড জাস্টিস রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীনে বাগ কমিটি গঠন হলো। এবারে বাগ কমিটি তদন্ত রিপোর্ট জমা করলো। তদন্ত করে র্যাঙ্ক জাম, যারা যারা হয়তো পেছনে ছিল তারা সামনের জনকে টপকে আগে কাউন্সিলিং করে নিয়েছে। তাহলে আগেও ভালো স্কুল পেয়ে গেছে, সামনের জনের সাথে অন্যায় করে। প্যানেলের মধ্যেই ছিল না সেরকমও কেউ কাউন্সিলিং করে ফেলেছে এবং স্কুল নিয়ে নিয়েছে। এই ধরনের কিছু দুর্নীতি খুঁজে পাওয়া গেল এবং কারো কারো এটাও পাওয়া গেল যে কারো তো রিকমেন্ডেশন ইস্যু হয়নি, এসএস রিকমেন্ডেশন নেই, কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চাকরিতে সরাসরি জয়েন করছে, চাকরি করছে। তাদের কিন্তু এমন নয় যে লিস্ট তৈরি হয়নি, রীতিমতো পূর্ণাঙ্গ তদন্ত করে তার লিস্ট তৈরি হলো। সাথে এবার সিবিআইকেও ইনক্লুড করা হলো, সিবিআইকে তদন্তভার দেওয়া হলো। সিবিআই তদন্ত করে হায়দ্রাবাদ থেকে কারো বাড়ির ছাদে
হার্ড ডিস্ক উদ্ধার করলো। সেই হার্ড ডিস্ক উদ্ধার করে তাতে পেল এই যে এদের পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার সব ওএমআর, মিরর কপি, ওএমআরের মিরর কপি। সেই মিরর কপি তারা রান করলো এবং সেই নম্বর এসএসসির সার্ভারে থাকা নম্বরের সাথে মিলিয়ে দেখল এবং তাতে কিছু মিসম্যাচও খুঁজে পেল। মিসম্যাচের মধ্যে দু রকম, 1-2 নাম্বার, 5 নাম্বারের ডিফারেন্স, 6 নাম্বার, 10 নাম্বারের ডিফারেন্স, বা একেবারে সাদা খাতা ছিল। এই দুই রকমের একটা ডিসক্রিপেন্সি কিন্তু খুঁজে পেল। সাথে পার্সোনালিটি টেস্টের নম্বর, সেটারও ম্যানিপুলেশন হতে পারে বলে সিবিআই দাবি করলো। তার তদন্তভার সেগুলো জমা পড়লো। তাহলে সব লিস্ট কিন্তু কোর্টের কাছে ছিল এবং সেই লিস্টের উপর ভিত্তি করে জাস্টিস অভিজিৎ কুমার গাঙ্গুলি যাদের, মানে এখানে কিন্তু দু রকমের, একটা ক্লেমড, হ্যাঁ, আর একটা হচ্ছে প্রুভড। জাস্টিস রঞ্জিত কুমার বাগের যেগুলো ছিল সেগুলো কিন্তু প্রুভড দুর্নীতি ছিল, যে হ্যাঁ এটা হয়েছে, এই লিগ্যালিটিসগুলো আছে। সিবিআইয়ের ক্ষেত্রে সেটা কি ছিল? সিবিআইয়ের ক্ষেত্রে কিন্তু সেটা চ্যালেঞ্জের মধ্যে ছিল, যে চ্যালেঞ্জ করা হতে পারে ওএমআর সেটা কি সঠিক, যেটা উদ্ধার করেছে, রিট্রিভ করেছে, সেটা কি সঠিক কি সঠিক নয়, সেটা ক্লেম। কিন্তু ক্লেমড হোক, হোয়াট এভার, ক্লেমড অর প্রুভড, তার লিস্ট কিন্তু দুজনেই দিল। সেই লিস্টের উপর ভিত্তি করে জাস্টিস অভিজিৎ কুমার গাঙ্গুলি সবাইকে, মানে সবাইকে বলতে যাদের এই লিস্টে যাদের নাম আছে তাদের চাকরি বাতিল করে দিল। এসএসসি রিকমেন্ডেশন উইথড্র করলো, বোর্ড অ্যাপয়েন্টমেন্ট রিভোক করলো। এবার স্বাভাবিকভাবেই এনারা ন্যাচারাল জাস্টিস তাদের সাথে হয়নি বলে যাদের চাকরি বাতিল হলো তারা সুপ্রিম কোর্টে গেল। অনিরুদ্ধ বোস ও বেলা দ্বিবেদীর বেঞ্চে মামলা ওঠার পর তারা খুব স্পষ্টভাবে মামলার গতি প্রকৃতি ঠিক করে দিয়েছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে আপনি কারো চাকরি বাতিল করে নিচ্ছেন 7 বছর বাদে, 5 বছর বা 7 বছর নয়, এত বছর বাদে আপনি চাকরি বাতিল করে দিচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার যে তথ্যের ভিত্তিতে এই চাকরি বাতিল করছেন সেই তথ্যগুলিকে সঠিকভাবে কিন্তু প্রমাণ করতে হবে, না হলে এটা ঠিক না। এবং তাদেরকে বলার সুযোগ দিতে হবে, তাদেরকে ডিফেন্ড করার সুযোগ দিতে হবে। তাহলে ভেবে দেখুন, এই পর্যন্ত যে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেল, একটা 9, 10 এবং 11, 12 মিলে গড়ে হয়তো 10%-এর মতো হবে সংখ্যাটা, টোটাল নিয়োগ, মানে যারা যারা চাকরিতে জয়েন করেছিল সেই সংখ্যার, যাদের লিস্টটা আছে। এবং গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রেও একই রকমভাবে যে পার্সেন্টেজটা আছে 30% অর মোর, সেই সংখ্যাটা যেটা অলরেডি লিস্টেড, শুধু তারাই কিন্তু এই মামলার মধ্যে যুক্ত ছিল। এবং মামলা করেছিল কারা? যে এই যে দুর্নীতির মাধ্যমে প্রস্তাবিত এবং প্রমাণিত দুর্নীতির মাধ্যমে যারা এখানে চাকরি করছিল তারা যদি চাকরি না পেত, তাহলে স্বাভাবিকভাবে পেছনের দিকে থাকা অনেক চাকরি প্রার্থী সুযোগ পেত। তারাও একটা আশা নিয়ে কিন্তু এই মানে কেসগুলো করেছিল, যাদেরকে আমরা বঞ্চিত চাকরি প্রার্থী বলছি। বহুদিন ধর্ণা থেকে শুরু করে এই কেস অনেক কিছু করেছিল। তাহলে এই কেসের সাথে এই দুটো পার্টি কিন্তু যুক্ত ছিল, বাকি কেউ কিন্তু এর মধ্যে কিন্তু নেই, এখনো পর্যন্ত নেই। মানে 21 সাল থেকে মামলা চলছে, তারপর এতদিন চলে আসলো, অনিরুদ্ধ বোসের ইসা পর্যন্ত চলে গেল, নেই। তিনি কি করলেন? পুরো রায়টিকে স্থগিতাদেশ দিলেন
বললেন আগে এই যে ওএমআরগুলো আছে, সিবিআইয়ের প্রাপ্ত ওএমআর, তার অথেন্টিসিটি প্রুফ করতে হবে। অথেন্টিসিটি প্রুফ না করে আপনি এদের চাকরি নিতে পারেন না। আগে অথেন্টিসিটি প্রুফ করুন, তারপর আপনারা যে রায়টি দিয়েছিলেন অর্থাৎ চাকরি বাতিলের, তখন সেটি বিবেচনা করতে পারেন। তাহলে কাদের চাকরি বাতিল হয়েছিল? যাদের নাম লিস্টেড হয়েছিল। কিসের ভিত্তিতে? কিছু প্রমাণের ভিত্তিতে। সেই প্রমাণ সুপ্রিম কোর্টের কাছে গেছিল। সুপ্রিম কোর্ট বলেছে সেই প্রমাণের অথেন্টিসিটি এখনো প্রুফ হয়নি, সেটা প্রুফ করুন, তারপর করুন। এখানে কোথাও বাকি চাকরি প্রার্থীরা ছিলই না। স্পেশাল বেঞ্চ গঠন হলো ডিভিশন বেঞ্চে, মানে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ। সেখানে কোনো একদিন মামলা পক্ষের আইনজীবী, মানে বাদী পক্ষের আইনজীবী হুট করে বলল, এই প্রথম বলল যে স্যার যা হয়েছে তাতে গোটা নিয়োগ প্রক্রিয়াটাই কলুষিত, গোটাটাই বাদ দেওয়া উচিত। এই একবার দাবি করলো, আর সাথে সাথে হাইকোর্টের বিচারপতিরা বাকি সব যারা আছে, যাদের নাম কোথাও ছিল না, না কোনো প্রস্তাবে ছিল, না কোনো কিছুর মধ্যে ছিল, তারা তার মধ্যে যুক্ত হয়ে গেল এবং একটা নোটিশও করা হলো। এবার আমি তো মোটামুটি শিওর, আমি যে স্কুলে তখন যে স্কুলে ছিলাম সেই স্কুলেও মানে মাস্টারমশাই ছিল বা অন্যান্য স্কুলে ছিল, আমি অনেকের কাছেই শুনেছিলাম তারা বলেছে একটা সই করতে, তারা সই করে দিয়েছে, ওরেও দেখেনি যে কি আছে। তা সেখানে কিন্তু ওই মামলাটার কথা উল্লেখ করা আছে, মানে বেলা দ্বিবেদীর বেঞ্চের মামলাটার কথা বলা আছে, ডিভিশন বেঞ্চের ফরমেশন কথা বলা আছে, এবং বলা আছে যে মামলার রায় যেটাই হোক সেটা আমরা মেনে নেব। অর্থাৎ সোজা কথা, আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি কোর্টে এসে বলুন, আপনার বক্তব্য এখনই থাকলে। এবার এরা কি ভেবেছে, এদের কাছ থেকে আমি নিজে শুনতে দেখেছি যে ভালো হয়েছে তো, যেসব লোক টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তারা বাদ গেলে তো ভালোই, আমাদের এখানে না করার কি আছে, করুক না, হাইকোর্ট ভালো কাজ করছে, খুব ভালো কাজ করছে। তা অনেকে তার মধ্যে, আমি ছিলাম না, অনেকে তার মধ্যে সুদূর প্রসারে চিন্তাভাবনা করেছিল, কেউ বলেছিল না আপনাদের কিন্তু পার্টি হওয়া উচিত। আমি এতদূর দেখতে পাই না, তো স্বাভাবিকভাবে আমি সেটা কাউকে বলিও নি। আমিও মনে মনে খুশি হয়েছে যে হ্যাঁ তাই তো, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিটা যাওয়াই উচিত। এবারে পার্টি তো কেউ হলো না, হলেও না হবার মতো, যদি কেউ হয়েও থাকে সেটা না হবার মতো। হাইকোর্ট বললো আমরা চাল থেকে কাকর আলাদা করতে পারছি না, কতটা চাল আর কতটা কাকর আছে আমরা বুঝতে পারছি না। অথচ কিন্তু লিস্ট কিন্তু ছিল, অযোগ্য লিস্ট কিন্তু ছিল, আপনারা তৈরি করেছেন। এবং কি করলো, গোটা নিয়োগ প্রক্রিয়াটাকে বাতিল করলো। গোটা নিয়োগ প্রক্রিয়াটা বাতিল করে বললো আপনারা আবার পরীক্ষা দিন, আবার ফ্রেশ একটা রিক্রুটমেন্ট করুন, কাদের নিয়ে সেই যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটা আবার আপনারা নিন, এবং যাদের নাম ওখানে আছে তাদেরকে 12% হারে টাকা ফিরিয়ে দিতে বললেন। এখানে অনেকগুলো মানে সন্দেহ আছে, কিছু বক্তব্য আছে, এগুলো নিয়ে কেস আছে যে কাদেরকে টাকা ঘুরিয়ে দিতে বলা হয়েছিল। ওই যে কথাটা বললাম, একটা হচ্ছে প্রুভড প্রমাণিত দুর্নীতি, আর একটা হচ্ছে প্রস্তাবিত দুর্নীতি। যেগুলো জাস্টিস রঞ্জিত কুমার বাগ এর নেতৃত্বাধীনে বাগ কমিটি করেছিল সেগুলো হচ্ছে প্রমাণিত দুর্নীতি। তাদের সবাইকে 12% হারে টাকা ফিরিয়ে দিতে বলল। এবার প্রস্তাবিত দুর্নীতিদেরকে বলেছে কি বলেনি, দ্যাটস আই এম নট শিওর। আপনারা পড়বেন, আপনারা পড়ে নিজেরা জানতে পারবেন। বড় কথা, সেখানেও কিন্তু ডিভিশন বেঞ্চ কি করলো, আলটিমেটলি যে রায়টা দিল সেই রায়টাতে কিছু লোকের কাছ থেকে টাকা নিয়ে দিতে বললো। তার মানে ইউ হ্যাভ সিলেক্ট, আপনারা সিলেক্ট করেছেন, তার মানে আপনাদের প্রমাণকে আপনারা কোথাও না কোথাও স্বীকৃতি দিয়েছেন, তাই তো বলছেন না তাদেরকে টাকা ঘুরিয়ে দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টের কাছে সবাই মিলে গেল। সুপ্রিম কোর্ট শুরুতে যখন নিল চন্দ্রচূড়ের বেঞ্চ, তখন বলল এত এত ছেলে মেয়ে, এত বছরের চাকরি, এভাবে চাকরি কেড়ে নেওয়া যায় না, তা আমাদের কথাকে শুনতে হবে।
তাই এদের পোড়া কপাল, চন্দ্রচূড়বাবু থাকলেন না, রিটায়ার করে গেলেন মামলা চলতে চলতে। নতুন এক বাবু আসলেন, সেই বাবু তো আরও অদ্ভুত। হাইকোর্ট তো তাও ডিভিশন বেঞ্চ, তারপরেও সে বলেছিল যে আমি চাল থেকে কাকর আলাদা করতে পারছি না। ইনি আবার চাল থেকে কাকরকে আলাদা করে দিলেন। ইনি কিন্তু একবারও বলেনি চাল থেকে কাকর আলাদা করা যায়নি। ইনি চাল থেকে কাকর আলাদা করে বললেন, এই যে কাকর ভাই, তোমাদেরকে আমি আলাদা করে দিয়েছি, তোমরা আর কোনো পরীক্ষায় ভাই বসতে পারবে না, আর চাল যারা আছে তারা আবার পরীক্ষায় বসবে। মানে অদ্ভুত। এবং কেন পরীক্ষায় বসবে? তোমরা এই কারণেই পরীক্ষায় বসবে যে কাকর হওয়ার জন্য যে প্রমাণটা দেওয়া হয়েছে সেই প্রমাণটা একদম পুরোপুরি অথেন্টিক বলে আমি মেনে নিতে পারছি না। কারণ এসএসসির কাছে অরিজিনাল ওএমআর বা অরিজিনাল ওএমআরের মিরর কপি এসএসসির কাছে নেই। তাই সিবিআই যেটা দাবি করেছে যে সেকেন্ডারি ওএমআর পেয়েছে, সেটা যে ওই প্রাইমারি ওএমআরই একদম এক্সাক্ট কপি, সেটা আমরা কেমন করে বুঝবো? এসএসসি বা এর আগের বার তো এসএসসি হাইকোর্টে বলেছিল উই আর নট শিওর, আমাদেরকে তদন্ত করে দেখতে হবে। এবারে তো এসএসসি বলেছে যে না আমরা শিওর, আমরা এখানে তদন্ত করে দেখেছি যে সিবিআই যা বলেছে মোটামুটি ঠিক আছে। এবার সিবিআই যেটা নিজে দাবি করেছে বা যেটা মেনে নিয়েছে সেটাকেও সুপ্রিম কোর্ট সন্দেহ প্রকাশ করলো যে এসএসসির কাছে তো নেই, তাহলে মেনে নেওয়া না মেনে নেওয়া কী যায় আসে। কিন্তু কাকর আছে, কিন্তু কাকর হওয়ার সার্টিফিকেটটাকে আমি ঠিক মানতে পারছি না। কিন্তু কাকরকে পয়সা ঘুরিয়ে দিতে হবে। মানে আরও দারুণ ব্যাপার, এখানে সেগ্রিগেশন হলো। সেগ্রিগেশন হওয়ার জন্য একটা প্রমাণকে মান্যতা দেওয়া হলো। এবার সেটাই যখন সেই সেগ্রিগেশনে যখন আনটেন্টেড ক্যান্ডিডেট কথা বলা হলো যে এরা কি আনটেন্টেড কি আনটেন্টেড নয়, তখন সেই প্রমাণটাকেই প্রশ্ন করা হলো। একই প্রমাণ। এবং কি করা হলো আলটিমেটলি? আর্টিকেল 14কে ভায়োলেশন করে যোগ্য অযোগ্য নির্বিশেষে, এর অযোগ্য কথাটা আমি বলবো না কারণ অযোগ্যের সংজ্ঞা আমার জানা নেই, বড় কথা এখানে দুর্নীতিগ্রস্ত, কলঙ্কিত এবং অকলঙ্কিত সবাইকে মিলেই কি বাতিল করে দেওয়া হলো। অসমদের সাথে সম আচরণ করা হলো। পরবর্তীতে রিভিউ হলো, সেই রিভিউয়ে একই ঘটনা, মানে ঐতিহাসিক রিভিউ হয়েছে। নাম্বার অফ মানে রিভিউ ফাইলিং এটা ভারতবর্ষের ইতিহাসে ঐতিহাসিক। এত রিভিউ বাবু মশাইরা 5 মিনিটের মধ্যে কমপ্লিট করে রায় দিয়ে দিলেন। পসিবল। আমি একটি জনস্বার্থ মামলা করেছিলাম, খেটেখুটেই করেছিলাম, তাতে এই ঘটনাগুলো কিন্তু আমি লিখেছিলাম। মাত্র যে ঘটনাগুলো বললাম যে ডিভিশন বেঞ্চ কিন্তু সেই কাজ করেইনি, যে কাজের জন্য ডিভিশন বেঞ্চে মানে স্পেশাল বেঞ্চ সেই কাজ করেইনি, যেটার জন্য সুপ্রিম কোর্ট স্পেশাল বেঞ্চ তৈরি করে দিয়েছিল। তারা সেটা না করে তারা নিজের এখতিয়ারের বাইরে গিয়ে নিজের মতো করে একটা কাজ করে ফেললো, বড় কথা করে ফেললো। এবং সুপ্রিম কোর্ট নিজেই যে 3 জাজের বেঞ্চ যে মামলাটা গ্রহণ করেছিল এবং যে ধরনের অবজারভেশন রেখেছিল, পরের 2 জাজের বেঞ্চ সেই অবজারভেশনের ধারে কাছে যায়নি। এবং তার কাছে সে কোথায় কোন জায়গায় করতে পারতো, মানে এটা ইতিহাসে প্রথমবার, ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার যেখানে একটা সেগ্রিগেটেড লিস্ট আছে, সেগ্রিগেশন হয়েছে, তারপরেও একটা পুরো প্রক্রিয়াকে বাতিল করে দেওয়া হয়েছে। বাকিগুলো আপনারা দেখবেন কোথাও না কোথাও গন্ডগোল আছে, এখানে কিন্তু একটা লিস্ট আছে। আমি মামলা করেছিলাম, মামলায় বলেওছিলাম, তা আমাকে তো বলে দেওয়া হলো কুছ আচ্ছে বাচ্চে পিস যাতে, কুছ আচ্ছে বাচ্চে পিস যাতে। তো আমার ভুল যে আমি সেখানে দাঁড়িয়ে বলতে পারলাম না যে স্যার আপ जिसको कुछ बोल रहे हैं वो कुछ नहीं 19,000 है, 19,000 को उन्होंने कुछ बनाया और बच्चे नहीं, वो बच्चे का মা বাপ है। তো কথাটা বলতে পারিনি। আমার জীবনে এটা একটা মনে বিশাল বড় দুঃখ যে আমি সেদিন সামনে দাঁড়িয়ে কথাটা বলতে পারিনি। আসলে সাধারণ মফস্বলের খুব সাধারণ মানুষ সুপ্রিম কোর্টের মতো এত বড় হাইফাই জায়গায় প্রধান বিচারপতির সামনে দাঁড়িয়ে
উত্তর প্রত্যুত্তর দেওয়াটা আমার হাঁটু কাঁপছিল। তা আমি কিন্তু এই মামলাটা একা সবসময় লড়তে চাইনি। আমি কিন্তু চেয়েছিলাম একজন ভালো লয়ার যদি আমি নিতে পারতাম, এবং আমাকে অনেক গোষ্ঠী বলেও ছিল যে আপনি মামলাতে রাখুন, কিন্তু কোনো অ্যাডভোকেটই মামলাটা আসলে নিতে রাজি হয়নি সেইভাবে, যে কনফিডেন্স সহকারে দেখাবে যে মামলাটা আমি নিব এবং এটাতে প্রচণ্ড রকম মেরিট আছে বা কিছু। তো যে মামলার কেউ মেরিটই দেখেনি, সেখানে আপনাদের টাকা খরচ করে, মানে বাকিদের টাকা খরচ করে কী লাভ? তাই আমি নিজেই লড়েছিলাম, এবং আমার কোনো কথা শুনতে চাইনি। সেখানে আমি টেন্টেড লিস্টের কথা বলাতে উনি বলেছিলেন যে উই কান্ট হেল্প উইথ দ্যাট, হোয়াট এভার। তো ওনাদের আমাদের সাধারণ মানুষ সম্বন্ধে কী ধরনের চিন্তাধারা আছে সেটা আমরা বিগত বিভিন্ন রায়গুলো দেখলে আমরা যথেষ্ট বুঝতে পারি। তারপর শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে, যে এটা তো আমরা তো ভারতবর্ষের সংবিধান তো ভারতবর্ষের জনগণের জন্য, তাই নয় কি? ভারতবর্ষের জনগণের জন্য ভারতবর্ষের সংবিধান, সুপ্রিম কোর্টের জন্য ভারতবর্ষের সংবিধান নয়, ভারতবর্ষের জনগণের জন্য ভারতের সংবিধান, এবং সেটা রক্ষার দায়িত্ব অভিভাবক হিসেবে রাখা হয়েছে সুপ্রিম কোর্ট বা অন্যান্য কোর্টকে। তাদেরকে সেই সংবিধান মেনে কাজ করতে হবে, এবং সংবিধান মানতে গিয়ে তাকে যেমন আদর্শের দিকে নজর রাখতে হবে, তেমনি সেটি বাস্তবসম্মত হওয়া প্রয়োজন, এবং হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডও সেখানে থাকতে হবে। তো আলটিমেটলি এই সংবিধানকে যে মানা হলো না, সেটা সাধারণ মানুষ হিসাবে আমার মনে হয়েছে আমাদের সংবিধানের যে সবচেয়ে উঁচু জায়গায় যে আছে, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের রাষ্ট্রপতি মহোদয়া, তার কাছে বিষয়টি উত্থাপন করা উচিত। তাই আমি একটি গণস্বাক্ষর কর্মসূচির ডাক দিয়েছিলাম, এবং সংবিধানের 51A ধারা আমাকে সেই কর্মসূচির ডাক দিতে অধিকার প্রদান করে। এবং আপনারা সাধারণ মানুষ, এখানে কিন্তু যারা পরীক্ষার্থী ভিকটিম তারা কোনো সই করেনি, আপামর জনগণ সই করেছে। তারা যে তাদের বক্তব্য দিয়েছে, এই কর্মসূচিতে যোগদান করেছে, সেটাও সেই ধারার বলেই হয়েছে। 44,163 জন অনলাইন এবং অফলাইন মিলিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আমরা রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আমি সেগুলোকে বই আকার করে, 24টা বই হয়েছে আলাদা করে, সেই সমস্ত সিগনেচারগুলোকে রেডি করে, তার সিরিয়াল নাম্বার করে, আলাদা আলাদা বই করে অ্যানেক্সচার হিসাবে মূল রিপ্রেজেন্টেশন এবং বাকি আর অন্যান্য তথ্য সম্বলিত যা আছে সেগুলো সব কিন্তু আমি রাষ্ট্রপতি মহোদয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। এবং লাস্ট 5-6 দিন ধরে আমি ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে সেটা নিয়মিত প্রচার করেও চলেছি। সাধারণ আপামর জনগণের কাছে আমার আর্জি যে আপনারা এই দাবির সাথে যুক্ত হন। এরা তো আপনাদেরই ভাই বোন, ছেলে মেয়ে, তাদের মতোই তো। এদের সাথে যদি অন্যায়টা হয়, তাহলে ভবিষ্যতে আপনাদের সাথেও একই রকম অন্যায় হবে। 2025-এ SLSTর যে পরীক্ষাটা হয়েছে, সেই পরীক্ষার কার্যকারিতা, যৌক্তিকতা, কতটা বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক, সেসব বিষয় নিয়ে আজকে আমি কিছু বলতে চাচ্ছি না। কিন্তু এতটুকু তো শিওর যে 2016-র চাকরি যদি এভাবে চলে যেতে পারে, তবে 2025 বা অন্য কোনো চাকরি তবে সিকিউর নয়, কোনো সরকারি চাকরি সিকিউর নয়। আমরা যে সরকারি চাকরির নিরাপত্তার কথা বলতাম, আমার কাছে বেসরকারি চাকরির অফার তো ছিল, আমি সরকারি চাকরিতে ঢুকেছি। কেন ঢুকেছি? কিছু বেসরকারি চাকরিতে তো ক্যাপিং নেই, বেতন বাড়তেই থাকে, যত ভালো কাজ করবে তার বেতন তত বাড়বে। তারপরেও সরকারি চাকরিতে লোকের এত আসার কারণটা কি? একটা সরকারি চাকরির জন্য তার অনুপাতে 1000 জন প্রায় ওর মধ্যে হামলে পড়ে। কেন পড়ে? নিরাপত্তার জন্য। সরকারি চাকরিতে নিরাপত্তা আছে, আমার চাকরিটা থাকবে।
সেই চিন্তা ভাবনার উপরেই রীতিমতো একটা কুঠারাঘাত। এরপর অন্তত কেউ বলতে পারবে না যে সরকারি চাকরির নিরাপত্তা আছে। আপনি ভাবছেন যে আমি তো বেসরকারি চাকরি করছি, হোক না, সরকারি চাকরির নিরাপত্তা না থাকলেই ভালো। আপনার মনের মধ্যে আসতেই পারে আমি বেসরকারি চাকরি করেছি, আমি পাইনি, বা এদের খুব তেল হয়ে গেছে অমুক তমুক। আরে বাবা, আপনার ছেলে মেয়েও তো ভবিষ্যতে বড় হবে, তারাও তো চাকরি করবে, সেই চিন্তাটা তখন থাকবে তো, যে সরকারি চাকরি যদি কখনো না থাকে তাহলে তাকে আপনি যেভাবে কষ্ট করে খাটছেন আপনার ছেলে বা মেয়েটাও সেরকমভাবে কষ্ট করে খাটবে। তো যেটা ভাববেন সেখানেই সেটা শেষ হবে না, তার রেশ বহুদূর যায়। তো আপনারা, আমি একজন সাধারণ মানুষ, একা মানুষ হিসেবে ডাক দিয়েছিলাম, তাতে 44,163 জন আপনারা সই করে পাঠিয়েছেন, সেটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। আপনাদের সবাইকে আমি করজোরে ধন্যবাদ জানাই, নমস্কার করছি আপনাদেরকে যে আপনারা ওদের পাশে দাঁড়িয়েছেন। বাকি অনেকের কাছে হয়তো আমি পৌঁছতে পারিনি, তাই দাঁড়াতে পারেননি, নিশ্চয়ই না হলে আপনারা তাহলে দাঁড়াতেন। তো বড় কথা, তারপরেও যে 44,163 জনের স্বাক্ষর সমন্বিত একটা মেমোরেন্ডাম আমি রাষ্ট্রপতি মহোদয়ের কাছে পাঠিয়েছি, এটাও ইটসেলফ হিস্টোরিক্যাল। আশা রাখি রাষ্ট্রপতি মহোদয়া নিশ্চয়ই উপযুক্ত পদক্ষেপ নেবেন। তিনি কি রায় বদলে দিতে পারবেন? না, তিনি রায় বদলে দিতে পারবেন না, তিনি সুপ্রিম কোর্টের সাথে কথা বলতে পারবেন, তার সেই অধিকার আছে, সেই অথরিটি আছে অভিভাবকের মতো সুপ্রিম কোর্টের সাথে কথা বলা, যে সুপ্রিম কোর্টকে বলা আপনি যে রায়টা দিয়েছেন প্রয়োজনে সেই রায়টা আরেকবার একটু দেখে নিন, সেই রায়টা আরেকবার বিবেচনা করুন, বিবেচনা করে তারপর রায়টি দিন, যে সেখানে কোনোভাবে সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়নি। তো এই কথাটা আমরা সুপ্রিম কোর্টকে বলা আর রাষ্ট্রপতি মহোদয় সুপ্রিম কোর্টকে বলার মধ্যে নিশ্চয়ই তফাৎ আছে, সেটা একটা কানাখোরাও বলতে পারবে যে তার মধ্যে একটা ডিফারেন্স আছে, পার্থক্য একটা আছে। সেই ফারাকটার জন্যই কিন্তু রাষ্ট্রপতি মহোদয়ের কাছে এই কর্মসূচির চিঠিগুলো পাঠানো, মানে এই আপনাদের সাপোর্টগুলো আপনারাও কি চাইছেন সেটাই পাঠানো। দেখা যাক কি হয়। কিন্তু যে কোনো কিছু করতে গেলে কোনো রাষ্ট্রপতি মহোদয় তো ব্যস্ত মানুষ, অনেক জরুরি কাজে ওনারা ব্যস্ত থাকেন। এবার আপনাদেরটা যে খুব প্রয়োজনীয় একটা কাজ, আপনাদের বলতে কিন্তু আমি এখানে 2016 চাকরি প্রার্থীদেরকে বলছি না, জনগণের কথা বলছি, যারা সই করেছেন তাদের কথা বলছি। আপনারা যদি ভাবেন এটা খুব প্রয়োজনীয় কাজ, তাহলে আপনাদেরকে তো জানাতে হবে। গোলমাল না হলে, যেটা গোলমাল না, এটা যদি শোরগোল না হয় তাহলে ওদিকে তাকিয়ে দেখবেই না যে কি হচ্ছে না হচ্ছে। তা আপনারা পাঠিয়েছেন, আপনারা সমর্থন করেছেন, এবার একটু সোশ্যাল নেটওয়ার্কে বা যে কোনোভাবেই হোক আপনারা সেটা জানান দিন। আমি তো ফেসবুক বা এক্স হ্যান্ডেলে পোস্ট করছি বা পোস্ট করেছি, আপাতত আমার পোস্ট করা শেষ। আজকে পর্যন্ত আমি বলেছিলাম 5 দিনের রিলে পোস্ট করব, সেগুলো আমি করেছি। আপনারা সেগুলোতে যান, সেগুলোতে শেয়ার করুন। শেয়ার করলেই না, রিচটা বাড়লেই না রাষ্ট্রপতি মহোদয়ের কাছে মনে হবে হ্যাঁ এই তো হাজার লোক, লক্ষ লোক চাইছে এই বিষয় নিয়ে কথা হোক, তারও কথা বলতে সুবিধা হবে। সেই জায়গাটায় রাষ্ট্রপতি মহোদয়কে আপনারা একটু হেল্প করুন। আপনাদের কাছে এতটুকুই আমার অনুরোধ, এই অন্যায়টা রুখে দিন। শেষ পর্যন্ত একটাই কথা বলবো, এই অন্যায়টা রুখে দিন। কারণ এই অন্যায় যদি আপনারা না রুখতে পারেন, একজন সাধারণ নাগরিক হিসেবে, যারা শিক্ষক আছেন শিক্ষক হিসেবে, তাহলে এটা আমাদের কাছে চরম লজ্জার, হতাশার। ধরে নিতে হবে ভবিষ্যতে একই জিনিস আমার ভবিষ্যৎ প্রজন্মের সাথে হতে চলেছে এবং আমরা সেটা চেয়ে দেখব। তাই দেরি না করে নিজের ভাগের যতটুকু কাজ আসুন সবাই মিলে আমরা করি। আমাদের এই ভাই বোনেরা, সহকর্মীরা নিশ্চয়ই ন্যায় পাবেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। নমস্কার।